আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটু সকলে জানিয়ে দিবেন ভয়েস এবং স্মার্ট বোর্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা। আসসালামু আলাইকুম। স্মৃতি ওয়ালাইকুম আসসালাম ভাই। আন্না ওয়ালাইকুম আসসালাম। মোহনা ওয়ালাইকুম আসসালাম। খন্দাসিন তাসনিবা ওয়ালাইকুম আসসালাম। সকলে আশা করছি সকলে ভালো আছেন। আশা করছি সকলে ভালো আছেন। 9টা বেজে গেছে, আমরা শুরু করে দিতে পারি। আচ্ছা, আমরা শুরু করে দিই। পরবর্তীতে যারা জয়েন করবে ওরা রেকর্ড ক্লাস দেখে নিতে পারবে। ভাইয়া কোন টপিকের ক্লাস নেবেন আজকে? আজকে আমরা সি প্রোগ্রামিং এর বাকি যে অংশটুকু ছিল আমরা সেই অংশটুকু পড়াবো। আমরা গত ক্লাসে এই পর্যন্ত পড়িয়েছিলাম। গত ক্লাসে আমরা বৃত্তের ক্ষেত্রফল, তারপর 3টা সংখ্যার মধ্যে বড় নাম্বার, এগুলো আমরা পড়িয়েছিলাম। আজকে আমরা পড়াবো লিপিয়ার নির্ণয়ের অ্যালগরিদম পড়বো, ফ্লোচার্ট পড়বো, সি প্রোগ্রাম পড়বো। তারপরে পড়বো আমরা তারপরে পড়বো আমরা 1 থেকে n সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। অর্থাৎ ক্রমণে যা আছে আজকে আমরা সবগুলো পড়ে স্লাইড শেষ করে দিব। অর্থাৎ কালকের ক্লাস থেকে আমরা টেস্ট পেপার সলভ করব অধ্যায় ভিত্তিক, এবং আমরা পরীক্ষা দিব। কালকে থেকে আমাদের পরীক্ষা শুরু হবে এবং অধ্যায় ভিত্তিক সলভ শুরু হবে। আজকে আমাদের রিভিশন ক্লাস শেষ হয়ে যাবে আশা করছি। এই সিরিজগুলো আজকে আমরা পড়াবো। আমরা শুরু করবো লিপ ইয়ার থেকে, অধিবর্ষ, লিপ ইয়ার। ঠিক আছে, লিপ ইয়ার। তাসনিবা আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছে আপনাদের দোয়ায়। আমিন জাহান ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার শরীর ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারতেছেন আমি অনেক সুস্থ, আমি অনেক ভালো আপনাদের দোয়ায়। আন্না আক্তার অন্তিম ক্লাস মানে কি? ওকে, আমরা শুরু করে দিচ্ছি। সকলে চলে আসছে আশা করছি। আমরা তাহলে শুরু করে দিই। সুলতানা হক ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। 13 জন। হ্যাঁ, আইসিটি আপনারা সবাই পারেন, যে কারণে আপনারা লাইভ ক্লাস করেন না, পরবর্তীতে রেকর্ড করেন। ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। দেখেন, আমরা পড়বো লিপ ইয়ার। প্রথমে আমাকে জানতে হবে লিপ ইয়ার জিনিসটা কি। এটাকে বাংলাতে বলা হয় অধিবর্ষ। কোন কোন বছর অধিবর্ষ বলা হয়? যে সকল বছর ফেব্রুয়ারি মাস 28-এ যায় এদেরকে বলা হয় লিপ ইয়ার। 29-এ যায়। নর্মালি ফেব্রুয়ারি মাস 28-এ যায়, আর যে সকল বছর ফেব্রুয়ারি মাস 29-এ যায় সেগুলোকে বলা হয় লিপ ইয়ার। আমরা নর্মালি জানি সূর্য যদি একবার প্রদক্ষিণ করে তাহলে কত ঘন্টা সময় লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে? আমরা এক বছর সময় কত জানি? নর্মালি জানি আমরা কত? 365 দিন। নর্মালি আমরা জানি এক বছর সমান 365 দিন, কিন্তু এক্সাক্ট কিন্তু 365 দিন না। তার সাথে কিছু ঘন্টা, কিছু মিনিট, কিছু সেকেন্ড কিন্তু আছে। যে ঘন্টা সেকেন্ডটা বাড়তে 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 4 বছর পরে কি হয়? 365 দিনে বছর না গিয়ে এই বছরটা যায় 366 দিনে। আর সেই তখনই এই যে একদিন বেড়ে গেল, তখন ফেব্রুয়ারি মাস 28-এ না গিয়ে ওই মাসটা 29-এ যায়। আর ওই বছরটাকে আমরা বলবো লিপ ইয়ার বা অধিবর্ষ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা কিভাবে ফাইন্ড আউট করব একটা বছর লিপ ইয়ার কিনা? নর্মাল সেন্সে আমরা বলতে পারি, যেহেতু 4 বছর পরে পরে ফেব্রুয়ারি মাস 29-এ যায়, বা 4 বছর পরে পরে 366 দিনে বছর যায়,
তার মানে আমরা বলতে পারি 4 বছর পর পর লিপ ইয়ার আসবে, রাইট। তার মানে আমি বলতে পারি যে একটা বছরকে যদি আমি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 আসে, মানে 4 দিয়ে যদি ভাগ যায়, তাহলে সেই সালটাকে আমি বলতে পারি এটা হচ্ছে লিপ ইয়ার। যেহেতু 4 বছর পরে পরে আমার লিপ ইয়ারটা আসে, তাহলে আমি নর্মাল সেন্সে বলতে পারি যে একটা বছরকে যদি আমি 4 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ যদি 0 আসে, তাহলে সেই সালটা হচ্ছে লিপ ইয়ার। কিন্তু দেখা যায় এই শর্ত সাপেক্ষে কিছু কিছু সাল আছে যেগুলা লিপ ইয়ার না, কিন্তু এই কন্ডিশনে পড়ে যায়। এখন আমি যেহেতু এই কন্ডিশনে বলছি, এই কন্ডিশন মানলেই লিপ ইয়ার হবে, তাহলে কিছু কিছু সাল আছে যেগুলো লিপ ইয়ার না, যেমন 1900 সাল, এটা কিন্তু 4 দ্বারা ভাগ যায় কিন্তু সে কি লিপ ইয়ার না। এরকম আরো অনেক সাল আছে, যেই কারণে আমি শুধুমাত্র এই কন্ডিশন দিয়ে বলতে পারবো না একটা সাল লিপ ইয়ার কিনা। তাহলে আমি কিভাবে বলবো এই সালটা লিপ ইয়ার? আমি এই শর্ত দিয়ে বলবো। যে দেখেন এখানে একটা বড় শর্ত লেখা আছে। শর্তটা হচ্ছে, প্রথমে আমি এই বছরকে 400 দিয়ে ভাগ করব যদি 0 আসে, অথবা এই বছরকে আমি কি করব 100 দিয়ে ভাগ করে নট ইকুয়াল 0 আসবে। আমি এটাকে কি করব 100 দিয়ে ভাগ করব, আর এটা কি আসবে না, 0 আসবে না। আমি এগুলো মুছে দিচ্ছি, এটা আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন আমি একটা সালকে কি করব, এখানে ওয়াই কি হলো, এটা খুব বড় সবরাই মুছে গেল। আচ্ছা যাক, আমি নতুন থেকে লিখি। একটা বছরকে যদি আমি 400 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ যদি 0 আসে, মানে হচ্ছে ভাগ যায় 400 দিয়ে, অথবা এই বছরটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি এবং ভাগ যদি না যায়, দেখেন মাঝখানে কি অপারেটর আছে, মাঝখানে অপারেটর কি অর। অর মানে হচ্ছে আইদার এই কন্ডিশন আইদার এই কন্ডিশন, দুইটা কন্ডিশন থেকে যে কোনো একটা কন্ডিশন মানলেই কিন্তু হবে। যেহেতু মাঝখানে অপারেটর কি অর, অর মানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই আউটপুট কি হবে, সত্য হবে। অর্থাৎ আমি বছরটাকে যদি 400 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ যদি 0 আসে, অথবা 100 দিয়ে যদি ভাগ না যায়, এবং এবং এই বছরটা যদি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসে, তখন আমি এই সালটাকে কি বলবো, এই সালটা হচ্ছে একটা লিপ ইয়ার। এখন একটু ভালোভাবে দেখেন, আমি আর একটু ভালোভাবে বুঝাই। দেখেন এই যে এতটুকু হচ্ছে একটা কন্ডিশন, এই যে দেখেন এই যে এতটুকু হচ্ছে একটা কন্ডিশন, আবার এতটুকু হচ্ছে একটা কন্ডিশন, মাঝখানে কি আছে এন্ড অপারেটর। তার মানে এই কন্ডিশনটাও আমাকে মানতে হবে, এই কন্ডিশনটাও আমাকে মানতে হবে। যেহেতু এই কন্ডিশন এবং এই কন্ডিশন, দুইটা কন্ডিশনের মাঝখানে কি আছে এন্ড আছে। এন্ড মানে হচ্ছে সবগুলা কন্ডিশন মানলে আউটপুট 1 হবে, মানে সবগুলা যদি 1 হয় তাহলে কেবল আউটপুট 1 হবে। তার মানে আমার এই কন্ডিশনও মানতে হবে, এই কন্ডিশনও মানতে হবে, তাহলে আমি বলতে পারবো যে ওই সালটা হচ্ছে কি লিপ ইয়ার। শুধুমাত্র যদি এই কন্ডিশন মানে যে 4 দিয়ে ভাগ গেলেই এটা লিপ ইয়ার, তাহলে কিন্তু হবে না, সাথে এই কন্ডিশনটাও মানতে হবে। এই কন্ডিশনটা কি, এই কন্ডিশন হচ্ছে হয় 400 দিয়ে ভাগ যাবে অথবা 100 দিয়ে ভাগ যাবে না, এটা হচ্ছে এই কন্ডিশন। ঠিক আছে, এখন আপনারা একটু অনুগ্রহ করে আমাকে জানাবেন লিপ ইয়ার জিনিসটাকে আপনারা বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন তাহলে আমি একদম থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম দেখাবো। এটা হচ্ছে আমাদের লজিক পার্ট, যে কিভাবে বুঝবো একটা সাল লিপ ইয়ার কিনা, আমি কিভাবে বুঝবো একটা সাল লিপ ইয়ার কিনা। ঠিক আছে, সামিনা তানহা বুঝছি, তাসনিবা বুঝছি, একটু সকলেই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সকলেই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা বুঝছেন কিনা। নাহিয়া আফরিন নিহা ভাই আবার একটু বুঝিয়ে দেন। ঠিক আছে, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি কন্ডিশন লিখছি কয়টা, আমি কিন্তু এখানে কন্ডিশন লিখছি 3টা। এই দেখেন এই যে একটা কন্ডিশন, এই যে একটা কন্ডিশন, এই যে একটা কন্ডিশন, আমি কন্ডিশন লিখছি হচ্ছে 3টা কন্ডিশনের মধ্যে এই দুইটা কন্ডিশনের মাঝখানে দেখেন অর অপারেটর আছে। তার মানে এই দুইটা কন্ডিশন থেকে যে কোনো একটা কন্ডিশন মানবে, আর এই কন্ডিশন মাস্ট মানতেই হবে। যদি এইরকম কন্ডিশন ঘটে তখন এটাকে আমরা লিপ ইয়ার বলবো। আমরা কিরকম ভাবে বলছি, যদি ওই বছরটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, অথবা 100 দিয়ে যদি ভাগ না যায় এবং 4 দিয়ে যদি ভাগ যায়, তখন ওই সালটাকে আমরা
লিপ ইয়ার বলবো। যেমন 2024 কিন্তু একটা লিপ ইয়ার, এই 2024 সাল যেটা রানিং চলতেছে এটা কিন্তু একটা লিপ ইয়ার। এটা আমি কিভাবে প্রমাণ করতে পারবো? দেখেন, আমি যদি এই 2024-কে 400 দিয়ে যদি ভাগ দিই, তাহলে কি বাক্সে জিরো আসে? দেখেন তো, 2024-কে 400 দিয়ে ভাগ করলে জিরো আসে? 2024 ভাগ হচ্ছে 400, ভাগ কিন্তু যায় না, এই কন্ডিশন মানতেছে না। তার মানে কি এই কন্ডিশন মাস্ট মানতে হবে, মানে 100 দিয়ে ভাগ যাবে না। 2024 কি 100 দিয়ে ভাগ যায়? 100 দিয়েও ভাগ যায় না, তার মানে এই কন্ডিশন কিন্তু মানছে। মুছে গেল। ওকে, এই কন্ডিশন কিন্তু মানছে। আমি বলছি যে এই দুইটা থেকে যে কোনো একটা কন্ডিশন মানতে হবে, হয় এই কন্ডিশন মানবে, আইদার এই কন্ডিশন মানবে। এই কন্ডিশন মানে নাই। এই কন্ডিশন কি ছিল? যে 400 দিয়ে ভাগ করলে বাক্সে জিরো আসবে। আমি যদি 2024-কে 400 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু বাক্সে জিরো আসে না। জিরো কিন্তু আসার কথা ছিল, জিরো আসে না। এই কন্ডিশন না মানলেও সমস্যা নাই, কারণ মাঝখানে কি ওর, এইটা মানতে হবে। এইটা কি 100 দিয়ে ভাগ যাবে না। এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে কিন্তু ভাগ যায় না, তার মানে এইটা মানতেছে, এবং এইটা কিন্তু মাস্ট মানতে হবে। এই কন্ডিশনটা কি? এই কন্ডিশনটা হচ্ছে যে 4 দিয়ে ভাগ করলে বাক্সে জিরো হবে। আপনি যদি 2024-কে 4 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন বাক্সিস কি জিরো আসবে। তার মানে কি এখান থেকে এই কন্ডিশনটা মানছে, আর এখান থেকে এটা মানছে। মাঝখানে এন্ড অপারেটর ছিল, কন্ডিশন মেনে গেছে, তার মানে 2024 একটা কি হবে? লিপ ইয়ার হবে। ওকে, আমরা এখন অ্যালগরিদমে চলে যাই। দেখেন, আমরা অ্যালগরিদমে চলে যাই। আমরা জানি অ্যালগরিদমের ডেফিনেশন হচ্ছে কোন একটা কাজ স্টেপ বাই স্টেপ পড়া। আমরা অলরেডি লজিক শিখে গেছি, তার মানে অ্যালগরিদম ফ্লোচার্ট আমাদের জন্য কোনো ব্যাপারই না। আমরা প্রোগ্রামটা শুরু করলাম, আমরা ওয়াই চলকের মান নিলাম। ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে বছর, যে বছরটা আমি চেক করবো যে এটা লিপ ইয়ার কিনা। আমি 3 নম্বরে কন্ডিশন দিলাম, এই যে আমি যে কন্ডিশন মাত্র বুঝালাম, এই কন্ডিশন যদি এটা হয় তাহলে সে কি হবে? লিপ ইয়ার। অন্যথায় সে কি হবে? লিপ ইয়ার না। প্রোগ্রামটা শেষ। খুবই সিম্পল, ঠিক আছে। এবার আমরা এটার একটু ফ্লো চার্টটা দেখি, ঠিক আছে। এই যে হচ্ছে তার ফ্লো চার্ট, আমি একটু একবারে দেখানোর চেষ্টা করি। দেখেন, ওয়াই চলকের মান নিলাম, এই যে আমি কন্ডিশন দিলাম। যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এটা কি প্রদর্শন করবে? লিপ ইয়ার। যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে সে কি? লিপ ইয়ার না। ফাইনালি আমার প্রোগ্রামটা শেষ। এখানে মেইন জিনিসটা কি? কন্ডিশনটা, যে একটু আগে আমরা যে কন্ডিশনটা পড়ছি। হ্যাঁ, আমরা তাহলে একটু সি প্রোগ্রামটা দেখি। এই যে হচ্ছে তার সি প্রোগ্রামটা, আমি এটা একটু বড় করি। দেখেন, আমি এই পর্যন্ত হচ্ছে বেসিক স্ট্রাকচার, এই পর্যন্ত আমরা সকলেই পারবো। হ্যাঁ, আমি একটা বছর ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে আমি কন্ডিশন দিলাম, 400 দিয়ে যদি ভাগ করলে জিরো হয়, অথবা 100 দিয়ে যদি ভাগ করলে জিরো না হয়, এবং 4 দিয়ে যদি ভাগ করলে জিরো হয়, তাহলে এটা কি হবে? লিপ ইয়ার। আর যদি এই কন্ডিশন না মানে তাহলে সে কি হবে? নট লিপ ইয়ার। প্রোগ্রাম শেষ। আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন লিপ ইয়ার, নট লিপ ইয়ার, অ্যালগরিদম, সি প্রোগ্রাম, ফ্লো চার্ট বুঝছেন কিনা। মাইদুর রহমান, ইংলিশে দিলে বুঝতে সুবিধা হয়। ইংলিশে কি দিলে বুঝতে সুবিধা হয়? আচ্ছা, আমরা একটু পরবর্তীটাই চলে আসি। আমরা এবার দেখবো হচ্ছে 1 থেকে n সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। আমরা কি করব? 1 থেকে n পর্যন্ত সংখ্যা যোগ করব। লাইক n এর মান মনে করেন 10, তার মানে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলো আমরা কি করব? যোগ করব। হ্যাঁ, এই সংখ্যাগুলো আমরা যোগ করার জন্য কি করব? আমরা অ্যালগরিদম শিখবো, ফ্লোচার্ট শিখবো, এবং হচ্ছে সি প্রোগ্রাম শিখবো, ঠিক আছে। 1 থেকে n পর্যন্ত, n এর মান ইউজার যত দিবে তত পর্যন্ত চলবে। আমরা এই কাজটা কিভাবে করব ভালোভাবে সকলেই দেখেন। ভাই আরেকবার একটু লেটে আসছে, এটা অনেকবার বলে ফেলছি। এটা যারা অনেকক্ষণ ধরে ক্লাস করতেছে তারা বিরক্ত হবে, একটু দেখে নেবেন। ঠিক আছে, ওকে। আমি তাহলে হচ্ছে এই সিরিজটা একটু পড়াই। আমি কি করব? 1 থেকে n পর্যন্ত লুপটা চালাবো। মানে কি? লুপটা স্টার্ট হবে কত থেকে? 1 থেকে, এবং চলবে কত পর্যন্ত?
মানে স্টপ হবে কত পর্যন্ত, যেটা চলবে এটাই তো স্টপ। স্টপ হবে কত পর্যন্ত, n পর্যন্ত। n এর মান কত জানি না আমরা, ঠিক আছে। 1 থেকে n পর্যন্ত প্রতিবার কি হবে, এক এক করে ইনক্রিমেন্ট হবে। প্রতিবার কি হবে, এক করে ইনক্রিমেন্ট হবে। এটা হচ্ছে স্ট্রাকচারটা। তারপরে আমি কি করতে হবে, আমাকে কি বলছে যে 1 থেকে n পর্যন্ত কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার জন্য আমি যে কাজটা করব, সাম নামে একটা ভেরিয়েবল নিব এবং শুরুতে সাম ভেরিয়েবলের মান 0 ডিক্লেয়ার করে দিব। প্রতিবার আমি কি করব, এই সাম ভেরিয়েবলের সাথে এই মানগুলা 1 থেকে n পর্যন্ত যতগুলা মান আছে এই মানগুলো আমি কি করতে থাকবো, যোগ করে থাকবো। এটাই হচ্ছে আমার মেইন কাজ, ঠিক আছে। তাহলে আমি এটার জাস্ট লুপের পার্টটা দেখাই, বাকিগুলো আমি পরে যাচ্ছি। লুপের পার্টটা কি হবে, আমরা জানি লুপের হচ্ছে 3টা পার্ট। কি কি, একটা হচ্ছে ইনিশিয়াল, 2 নাম্বার কন্ডিশন, 3 নাম্বার হচ্ছে কি ইনক্রিমেন্ট বা হচ্ছে ডিক্রিমেন্ট পার্ট। আমি এটা একটু লিখে এখানে, প্রথম পার্টের নাম কি, ইনিশিয়াল পার্ট। তারপরে কি হয়, কন্ডিশন পার্ট। তারপরে হচ্ছে কি ইনক্রিমেন্ট বা হচ্ছে ডিক্রিমেন্ট পার্ট। এই হচ্ছে লুপের 3টা পার্ট। তাহলে আমি যদি এখানে যদি লুপের মানটা যদি বসায় দেই, ইনিশিয়াল পার্ট কত, লুপটা কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে। তার মানে ইনিশিয়াল পার্টটা কত থেকে শুরু হবে, 1 থেকে। কত পর্যন্ত চলবে, কন্ডিশন পার্ট কত, n পর্যন্ত চলবে। এই যে বলে দিলাম লুপটা n পর্যন্ত চালাও। প্রতিবার কত করে ইনক্রিমেন্ট হবে, 1 করে ইনক্রিমেন্ট হবে। যে আমি বলে দিলাম প্রতিবার কি হবে, 1 করে ইনক্রিমেন্ট হবে। এই হচ্ছে আমার মেইন কাজ, বাকি কাজগুলো তো আমাদের নর্মাল। ওকে, তাহলে আমরা হচ্ছে যে একটা ভালো পেজে A to Z সুন্দরভাবে করে দেখাই, তাহলে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। দেখেন ভালোভাবে খেয়াল করেন, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাকে কি করতে হবে, 1 থেকে n পর্যন্ত এটার যোগফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। আমি বেসিক স্ট্রাকচারটা লিখতেছি। আমি কি করলাম, হেডার ফাইলটা ডিক্লেয়ার করে নিলাম। তারপরে আমি কি করব, মেইন ফাংশন থেকে আমার কাজ শুরু করব। আমি এখানে i নামে একটা ভেরিয়েবল নিলাম, যেহেতু n পর্যন্ত চালাইতে হবে, n নামে একটা ভেরিয়েবল নিলাম, সাম নামে একটা ভেরিয়েবল নিলাম এবং সামের মান শুরুতে 0 ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে। আমি এই n ভেরিয়েবলের মানটা ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিয়ে নেব, যে ইউজার যত দিবে তত পর্যন্ত চলবে। ওকে, এবার হচ্ছে আমার মেইন কাজ। এবার আমি লুপটা চালাবো। লুপটা কত থেকে শুরু হবে, 1 থেকে। প্রতিবার কি হবে, 1 করে বাড়তে থাকবে এবং প্রতিবার কি হবে, এই সাম ভেরিয়েবলের সাথে এই i ভেরিয়েবলের মানটা প্রতিবার যোগ হতে থাকবে। এই ফাইনালি আমরা কি করব, এই সাম ভেরিয়েবলের মানটা প্রিন্ট করে দিব। ওকে, এই হচ্ছে সি প্রোগ্রামটা। সি প্রোগ্রাম বুঝলে আপনারা অ্যালগরিদম ফ্লোচার্ট নিজেরা বুঝে যাবেন। একটু দেখেন বুঝছেন কিনা সকলেই, একটু যারা লাইভে আছেন একটু সকলেই দেখেন, একটু সকলে অনুগ্রহ করে জানিয়ে দেন আমাকে বুঝছেন কিনা। এটা সকলেই কমেন্ট করবেন, এইটা যদি না বুঝেন বাকিগুলো বুঝবেন না, সকলেই কমেন্ট করবেন। ওকে ওকে ওকে, সকলেই বুঝছেন সি প্রোগ্রাম পারি, কিন্তু ফ্লোচার্ট বেশি পারি না। আচ্ছা, ফ্লোচার্টটা আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে ফ্লোচার্টটা দেখেন, এই যে ফ্লোচার্ট, আমি এটা একটু এক নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এই দেখেন ফ্লোচার্ট। সি প্রোগ্রাম পারলে ফ্লোচার্ট কেন পারবে না, দেখেন শুরু করলাম, n এর মান নিলাম, শুরুতে i এর মান 1 আর সামের মান 0 ডিক্লেয়ার করে দিলাম, যেটা আমরা শুরুতে করলাম। দেখেন আমার কন্ডিশন কি, লুপটা কত পর্যন্ত চলবে, n পর্যন্ত চলবে, রাইট। আমি কন্ডিশন পাল্টা দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য হবে। যদি এই কন্ডিশন সত্য হয়, হ্যাঁ হয়, তাহলে প্রতিবার কি হবে, এই সাম ভেরিয়েবলের সাথে i এর মানটা যোগ করতে থাকবে আর প্রতিবার কি হবে, i এর মান 1 করে বাড়তে থাকবে।
এই কাজটা কি প্রতিবারে রিপিট হবে, এই কাজটা এইভাবে প্রতিবারই করতে হবে। কতক্ষণ করবে? যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন মানতে থাকবে। যখন এই কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, না হয়ে যাবে, তখন লুপ থেকে বের হয়ে যাবে আর সাম ভেরিয়েবলের মানটা প্রিন্ট করে দিবে। এই কাজটা এখন কিভাবে হবে আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাই, ভালোভাবে দেখেন। আই এর মান শুরুতে কত? 1। এন এর মান মনে করেন ইউজার দিল হচ্ছে 10, মনে করেন এন এর মান ইউজার দিল হচ্ছে 10, তার মানে এন এর মান কত? 10। আই এর মান কত? 1। এই কন্ডিশন কি? এই কন্ডিশনটা এইরকম, রাইট? এই যে এই কন্ডিশন হচ্ছে এরকম। আই এর মান কত? আই এর মান হচ্ছে 1। এন এর মান কত? এর মান হচ্ছে 10। এই কন্ডিশন কি সত্য? চিহ্নটা কার দিকে? 10 এর দিকে, তার মানে কি 1 এর চেয়ে 10 বড়, তার মানে কি এই কন্ডিশনটা কি সত্য, ট্রু। যদি সত্য তাহলে কি হ্যাঁ কাজ করবে, প্রতি এমন কি করবে, সামের সাথে কি করবে, আয়ের মানটা যোগ করবে। হ্যাঁ, এখানে কি হচ্ছে, সামের সাথে কি হচ্ছে, আয়ের মানটা যোগ হচ্ছে। সামের মান কত? এই যে দেখেন সামের মান শুরুতে 0, আয়ের মান কত? এই যে আয়ের মান হচ্ছে 1। 0 আর 1 যোগ হবে, যোগ হয়ে কত হবে? 1। এখন সাম ভেরিয়েবলের মান কত হবে? 1। তারপরে কি হবে? আয়ের মান 1 বেড়ে যাবে, রাইট? আয়ের মান কত ছিল দেখেন, আয়ের মান কিন্তু 1 ছিল, এখন এই 1 বেড়ে আয়ের মান কত হয়ে যাবে? 2। এখন 2 এন এর সাথে চেক দিবে, এন মানে কত? এন মানে হচ্ছে 10। এবার চেক দিবে, হ্যাঁ 2 এর চেয়ে 10 বড়, এই কন্ডিশনও সত্য। তারপরে আবার কি করবে, এই সামের সাথে সাম প্লাস আই যোগ হবে। হ্যাঁ, সামের সাথে কি হবে? সাম প্লাস আই যোগ হবে। সামের মান একটু আগে কত ছিল? 1। আর এখন আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 2। 2 আর 1 যুক্ত কত হবে? 3। এখন সাম ভেরিয়েবলের মান কত? 3। তখন আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে, আয়ের ভ্যালু 1 বেড়ে এখানে কত হয়ে যাবে? 2 ছিল 3 যাবে। কন্ডিশন সত্য, 3 এর চেয়ে 10 বড়। তখন কি হবে? এই সামের মান কত ছিল? 3। হ্যাঁ, সামের মান কত ছিল? 3। তার সাথে যুক্ত হবে এই 3, যুক্ত হয়ে কত হবে? 6। তারপরে আবার 1 বেড়ে যাবে। এইরকম ভাবে চলতে থাকবে লুপটা, এরকম ভাবে চলতে থাকবে। কতক্ষণ চলবে? একটা সময় কি হবে, আয়ের ভ্যালু এরকম 3 হবে, তারপরে 4 হবে, তারপরে 5 হবে, তারপরে 6 হবে, এরকম হইতে হইতে একটা সময় কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। যখন এটা 11 হয়ে যাবে তখন কি আর কন্ডিশন সত্য? দেখেন তো, 11 চেয়ে কি 10 বড়? না। তখন কন্ডিশনটা কি হয়ে যাবে? ফলস। তখন আর এই হ্যাতে ঢুকবে না, তখন নাতে ঢুকবে, নাতে ঢুকে ভেরিয়েবলের মানটা প্রিন্ট করে বের হয়ে যাবে। এই লোকটা এইভাবেই কি কাজ করবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনার সাজেশন অনেক ইজি। এখন ভাবছি এত ইজি কোশ্চেন করবে কিনা। ভাই এইটা ফলো করেন, পরীক্ষার হলের দিন পরে মনে করিয়েন, ঠিক আছে? পরীক্ষার হলের দিন মনে করিয়েন, পরীক্ষার হলের দিন মনে করিয়েন। ওকে, পরবর্তীটা দেখেন, আশা করছি এটা সকলেই পারবেন। আমরা পরবর্তীটা যাই। পরবর্তীটা ভাইয়া সেম, যদি আপনি এটা ভালোভাবে বুঝে থাকেন এটা আপনার জন্য পান্তা ভাত। যদি আপনি আগেরটা বুঝে থাকেন এটা আপনার জন্য পান্তা ভাত। হ্যাঁ, এটার মধ্যে পার্থক্য কোথায়? আগেরটা আমরা পড়ছি কি এরকম যে 1 2 3 এরকম এন পর্যন্ত, রাইট? এখন কি, এখন হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, মানে কি এখন সবগুলোর উপরে শুধু কি আছে? স্কয়ার। শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য হবে। আমি এই জিনিসটা আরেকবার ভালোভাবে বুঝাচ্ছি। একটু আগে আমরা যে সিরিজটা কাজ করছি এটা এরকম ছিল, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ডট ডট কত পর্যন্ত ছিল? এন পর্যন্ত। আমরা একটু আগে এরকম একটা সিরিজের যোগ করছি। এখন আপনারা আমাকে বলেন তো, এই সিরিজ আর এই সিরিজ, দুইটা সিরিজের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এখানে 1 2 3 ছিল আর এখানে কি আছে? একটার উপরে স্কয়ার আছে, মানে পাওয়ার কত আছে? 2 আছে। শুধুমাত্র এতটুকু পার্থক্য। আমাদের সবকিছু কাজ ঠিক থাকবে। আমরা যেইখানে সাম ইকুয়াল সাম প্লাস আই যোগ করছিলাম, জাস্ট এই জায়গায় একটু পার্থক্য হবে। এই জায়গায় জাস্ট আমরা বলবো আই ইনটু আই। বুঝছেন কিনা? আর বাকি বাদ বাকি যা আছে সব সেম। এই যে আমি এখানে একটু আগে প্রোগ্রামটা করছিলাম একদম কার্বন কপি। জাস্ট এই জায়গায় আই এর জায়গায় কি হবে? আই এর জায়গায় হবে হচ্ছে আই ইনটু আই। কেন ভাই আই ইনটু আই হবে? প্রশ্নে আসেন। এখানে দেখেন, মুছে গেছে। আচ্ছা, আমরা আরেকবার লিখি 1 2 3 এরকম কত পর্যন্ত? এন পর্যন্ত। কেন আমরা আই ইনটু আই লিখতেছি? কারণ দেখেন আগে শুধু আই ছিল, মানে আই মানে এই 1 ছিল 2 ছিল 3 ছিল। এবার আমরা কি লিখবো? এবার আমরা লিখবো হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস আই ইনটু আই। কারণ কি?
কারণ দেখেন এইখানে 1 স্কোয়ার মানে কি 1 ইন্টু 1, 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2, 3 স্কোয়ার মানে কি 3 ইন্টু 3। তার মানে কি প্রতিবার আই দুইবার গুণ হচ্ছে, রাইট? এই জন্য আমরা এখানে আই যোগ না করে কি বলবো আই ইন্টু আই। এইটাকে আরেক ভাবে করা যায়, আমরা আই ইন্টু আই ভাবে না করে এটাকে পাও ফাংশন দিয়ে করা যায়। কিভাবে? আমরা এখানে বলতে পারি সাম প্লাস পাও ফাংশন দিয়ে বলতে পারি কি আই কমা পাওয়ার কত, পাওয়ারটা হচ্ছে 2। এইটাও কারেক্ট, এইটাও কারেক্ট। তুমি চাইলে এই সিনট্যাক্স দিয়েও করতে পারো, এই সিনট্যাক্স দিয়েও করতে পারো। পাও ফাংশন নিয়ে যাদের অভিজ্ঞতা নাই বা যাদের ধারণা নেই তাদেরকে একটু বলে নেই, পাও ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার থাকে। প্রথম প্যারামিটারের নাম হচ্ছে বেজ এবং পরের প্যারামিটারের নাম হচ্ছে পাওয়ার। ওকে, দেখেন এই 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 2 স্কোয়ারের কথা যদি চিন্তা করি, 2 স্কোয়ারের, আচ্ছা 2 স্কোয়ার বাদ দেই, 3 যদি চিন্তা করি, এখানে বেজ কত? বেজ হচ্ছে আমার 3 আর পাওয়ার হচ্ছে কত? পাওয়ার হচ্ছে 2। তার মানে এই 3 স্কোয়ারকে যদি আমি পাও ফাংশনে লিখি তাহলে কিভাবে লিখবো? আমি লিখবো হচ্ছে 3,2। এই 3 স্কোয়ার মানে কি পাও ফাংশনে লিখবো কত? 3,2। বেজটা আগে হবে, পাওয়ারটা পরে হবে। এইখানে 3 মানে কত? এখানে 3 মানে হচ্ছে আই, এখানে 3 মানে হচ্ছে আই। কারণ এই যে দেখেন সিরিজটা প্রথমে 1 তারপরে 2 তারপরে 3, প্রতিবার 1 করে বাড়ছে, তার মানে কি আই এর মান বাড়তেছে, তার মানে এটা হচ্ছে আই। আর পাওয়ার কত? পাওয়ার দেখেন প্রতিবার 2, পাওয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে না, পাওয়ার প্রতিবার 2। এই জন্য আমি কি লিখতেছি আই কমা 2। যদি এখানে পাওয়ার 3 থাকে, এরকম 3 থাকে, তাহলে এখানে কি হবে? আই কমা 3 হবে। দেখেন বুঝছেন কিনা? আর বাকি প্রোগ্রাম সব সেম, জাস্ট এতটুকু হচ্ছে পার্থক্য। আমাকে একটু জানান এটা বুঝছেন কিনা। আসিফ পারভেজ ভাই অ্যালগরিদমটা একটু বুঝান। ঠিক আছে ভাই, বুঝিয়ে দিচ্ছি। দেখেন প্রোগ্রাম শুরু করলেন, অ্যানসলকের মান নিলেন এবং শুরুতে কি করতে হবে? আপনাকে আই এর মান 1 ধরতে হবে এবং সাম ভেরিয়েবলের মান 0 ধরতে হবে, রাইট? ধাপ নাম্বার 4, আপনি কন্ডিশন দিবেন, এই কন্ডিশন চলবে। এই কন্ডিশন কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত কি হবে? যতক্ষণ পর্যন্ত কি হবে এই কন্ডিশন মানছে ততক্ষণ পর্যন্ত কি করব? আমরা এই 5 নং ধাপের কাজটা করতে থাকবো। 5 নং ধাপের কাজটা কি? 5 নং ধাপের কাজ হচ্ছে যে আমরা সামের সাথে প্রতিবার এটা যোগ করতে থাকবো। পরে আমরা কি করব? 6 নাম্বার ধাপে এসে আই চলকের মান 1 বাড়ায়া দিব আর পুনরায় আমরা কি 4 নং ধাপে যাব। এই যে একটু ফ্লো চার্টের দিকে তাকান তাহলে আপনি এটা বুঝে যাবেন। দেখেন আমি কি করতেছি। আচ্ছা, এটা ফ্লো চার্টটা মনে হয় দেওয়া হয় না, এটা ফ্লো চার্টটা, ঠিক আছে? কারণ এটা ফ্লো চার্টটা সেম, তো এটার মতনই সেম। আমি এই ফ্লো চার্টটা দেখাই তাহলে আপনি এটা বুঝে যাবেন। এই ফ্লো চার্টটা দেখেন, ঠিক আছে? সেম দেখে এটা দেওয়া হয় না এখানে। আচ্ছা, এটা দেখেন তাহলে আপনি বুঝে যাবেন। দেখেন আপনার অ্যালগরিদম, আমি কিন্তু ফ্লো চার্ট দিয়ে অ্যালগরিদম বুঝাচ্ছি। এটা হচ্ছে আপনার স্টেপ 1। আমি ফ্লো চার্ট দিয়ে অ্যালগরিদম বুঝাচ্ছি। এটা হচ্ছে আপনার স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2। আপনি স্টেপ 1 এ কি বলবেন? শুরু। স্টেপ 2 তে কি বলবেন? এন এর মান গ্রহণ করি। এটা হচ্ছে আপনার স্টেপ 3। স্টেপ 3, স্টেপ 3 তে আপনি বাংলাতে বলবেন যে আই চলকের মান 1 এবং সাম চলকের মান 0 গ্রহণ করি, ঠিক আছে? স্টেপ 4 এই যে এটা হচ্ছে আপনার স্টেপ 4 কন্ডিশন, এটা হচ্ছে আপনার স্টেপ 4। স্টেপ 4 কন্ডিশন দিবেন। আর এটা হচ্ছে আপনার স্টেপ 5। এটা হচ্ছে আপনার স্টেপ 5। এই স্টেপ 4 এ আপনি কন্ডিশন দিবেন, স্টেপ 5 এ কি করবেন? সামের সাথে আয়ের মানটা যোগ করবেন। আর এটা হচ্ছে আপনার স্টেপ 6। এটা হচ্ছে আপনার স্টেপ 6। তারপরে যোগ করার পরে কি করবেন? আয় চলকের এক মারায়া দিবেন। এখন এই কাজটা কতক্ষণ করবেন? যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য। তার মানে স্টেপ 4 এ বলে দিবেন যে এই কাজটা কতক্ষণ হবে, যে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য হচ্ছে এই কন্ডিশনে বলবেন। আর এইটা পরে হচ্ছে আপনার স্টেপ 7 আর এটা হচ্ছে আপনার স্টেপ 8। জাস্ট এই কাজটা চিত্রের মধ্যে করা, এইটা আপনি চিত্রের মাধ্যমে বর্ণনা করে বলে দিলেন। এই তো অ্যালগরিদম আর ফ্লো চার্ট। আপনি যদি ফ্লো চার্ট বুঝেন তাহলে অ্যালগরিদম কেন বুঝবেন না? এটা হচ্ছে আপনার স্টেপ 1 বললেন শুরু করি, স্টেপ 2 তে বললেন এন এর মান গ্রহণ করি, স্টেপ 3 তে বললেন আই চলকের মান 1 এবং সাম চলকের মান 0 গ্রহণ করি। স্টেপ 4 এ আপনি কন্ডিশন দিলেন। স্টেপ 5 এ আপনি সামের সাথে সাম প্লাস আই যোগ করলেন। স্টেপ 6 এ এসে আপনি আয়ের মান 1 বাড়ালেন। তারপরে স্টেপ 7 এ এসে সামের মানটা প্রিন্ট করে দিলেন। স্টেপ 8 এ প্রোগ্রামটা শেষ। আপনি যদি এইটা বুঝেন, ওটা তো জাস্ট কার্বন কপি, দেখে দেখে লিখবেন।
ওকে, আমাকে একটু জানান এইটা কে কে পারবেন, এইটা কে কে পারবেন, এটা সেম, এটা একদম সেম, এটা কে কে পারবেন, এটাও একদম সেম। আগের গুলা বুঝলে এগুলা 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 বুঝতে বেশি সময় লাগার কথা না, আগের গুলা যদি বুঝে। দেখেন আমি গেমে কি হয়েছি ভাই, টি শার্ট ভিজে গেছে একদম। ওকে, এটা সকলে পারার কথা, কারণ আগেরটা এটার মধ্যে পার্থক্য কোথায়? এখানে দেখেন কত থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে, কত পর্যন্ত চলবে? দেখেন কত পর্যন্ত চলবে, n পর্যন্ত চলবে। আর প্রতিবার দেখেন কত করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। দেখেন 2 এর পরে 4, 4 এর পরে 6। আর এইখানে কি হবে, সামের সাথে কি হবে, সাম প্লাস প্রতিবার কি যোগ হচ্ছে, আই যোগ হচ্ছে কি না, তার সাথে পাওয়ার আছে। তার মানে আমরা এখানে কি লিখবো, পাওয়ার আই কমা পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 3। এই যে এতটুকু হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। বাদ বাকি সব সেম হবে, বাদ বাকি সবই সেম হবে, বাদ বাকি সবই সেম হবে। কারো এলাকার যদি কেউ কম দামে ভ্যান গাড়ি বা রিক্সা বিক্রি করলে এইচএসের পরে আমার সাথে যোগাযোগ করে অনুরোধ করা গেল। খন্দকারে আছেন আপনি, জানি এটা আপনি এইটা ফান পারপাসে বলছেন, তবে লাইফে এই সকল ফান কিন্তু কতটা আপনার জন্য খারাপ হবে সেটা লাইফের একটা পর্যায়ে গেলে বুঝতে পারবেন। আমি এটা জানি আপনি এটা শতভাগ ফান পারপাস বলছেন, খন্দকার আছেন, এটা আমি জানি আপনি শতভাগ ফান পারপাস বলছেন যে ভাই আমি এটা করব। আপনি এটা মনে রাখবেন সবসময় যে মনের বল এবং মনোবল আপনাকে আগে নিয়ে যাবে। আমি সময়ই পাচ্ছি না, আমি একটা ভিডিও ছাড়বো বা একটা ভিডিও করবো ভাই, বিশ্বাস করেন আমি জিএসটি রেজাল্টের পর থেকে আমি ভাবতেছি, হ্যাঁ অনেকেই দেখছি, আমি অনলাইনে অনেকেই দেখছি গুচ্ছ অ্যাডমিশন টেস্টের রেজাল্টের পরে আত্মহত্যা করতে। আমি জানি না কেন, অনেকে মন খারাপ করতেছে, অনেকে এই করতেছে সেই করতেছে। জাস্ট ওদেরকে আমি একটা কথা বলার ছিল, এবং এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি গুচ্ছতে চান্স পাও নাই কোনো সমস্যা নাই ভাই, যারা গুচ্ছতে চান্স পাইছে বা যারা পাবলিকে পড়তেছে তুমি তাদের চেয়ে এগিয়ে থাকবা। আমার কথা যদি ভাই বিশ্বাস না হয়, বিজয় ভাই 100% গ্যারান্টি দিচ্ছে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, বুয়েটে পড়ুয়া, যে কোনো সিনিয়র ভাই বোনদের কাছে তুমি আমার কথাটার সামঞ্জস্য তুমি খুঁজতে পারো। কথাটা হচ্ছে তুমি জিএসটিতে চান্স পাও নাই, তুমি ন্যাশনালে পড়েও তাদের চেয়ে তুমি 100% আগে থাকবা, এবং তোমার দ্বারা সম্ভব হবে। কেন সম্ভব হবে? তুমি যদি ভাই এনইউতে পড়ো, তোমার একাডেমিক কোনো প্যারা নাই, তোমার রেগুলার যাইতে হবে না। যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে আপনার এলাকার সিনিয়র ভাই বোন দেখবেন, ওরা কলেজে শুধু গিয়ে পরীক্ষা দেয়, ওরা কলেজে গিয়ে কোনো ক্লাস করে না, একাডেমিক কোনো প্যারা নাই, শুধু বছরে একবার করে পরীক্ষা দেয়, কোনো সেমিস্টার নাই, কোনো ক্লাস টেস্ট নাই, তারপরে হচ্ছে সিটি নাই, অ্যাটেন্ডেন্সের প্যারা নাই, মানে কোনো প্যারাই নাই। এনিওতে তুমি ভর্তি হয়ে তুমি যে কাজটা করবা, তুমি একাডেমিক পড়া পারবা দিনে 10%, কারণ তুমি সময় পাবা যেহেতু তোমার কোনো প্যারা নাই, আর 90% তুমি চাকরির জন্য পড়াশোনা শুরু করে দিবা। তোমার কিন্তু জিএসটির জন্য অলরেডি তোমার প্রিপারেশন আছে, জিএসটির জিকে এবং চাকরির জিকে সেম, জিএসটির বাংলা চাকরির বাংলা সেম, জিএসটির ইংলিশ চাকরির ইংলিশ সেম। জাস্ট তোমার এক্সট্রা কিছু তোমাকে পড়তে হবে, তোমার যে জিএসটি, তোমার যে সিলেবাস, জিএসটি যে মেধা, এই মেধাটাকে তুমি কি করবা, দিন বাই দিন আরেকটু জাস্ট আগে যাবা। যে ছেলে জিএসটি পড়তেছে, সেই ছেলে জিএসটি পড়েও সে কি খুঁজবে, চাকরি খুঁজবে, তারও দান্দা যেটা, তোমারও কি দান্দা একটাই। তুমি কেন আগে থাকবা তার চেয়ে? কারণ যে জিএসটিতে পড়বে তার কিন্তু ভাই একাডেমির প্যারা আছে, তার অ্যাটেন্ডেন্সের প্যারা আছে, তার সিটির প্যারা আছে, তার সেমিস্টারের প্যারা আছে, তার পরবর্তী সেমিস্টারের প্যারা আছে, তার ক্লাস প্রেজেন্টেশনের প্যারা আছে, তার প্রেজেন্টেশন স্লাইডের প্যারা আছে, তাকে এই সে নানান প্যারা দিয়ে তার সেমিস্টার পার করতে হবে। তার এই যে 90% ফোকাস করার তার কোনো সময়ই তার হবে না। সে যখন আফটার 4 ইয়ার্স 4 বছর পরে যখন একাডেমিক শেষ করে চাকরির পড়া পড়তে আসবে, তখন কিন্তু তোমার চাকরির একদম ফুল প্রিপারেশন হয়ে যাবা। তুমি 4 বছর পরে বের হবা আর তোমার চাকরির পরীক্ষা দিবা, তোমার এক্সাম হয়ে যাবে, তুমি চাকরি পেয়ে যাবা। আর তাকে কি করতে হবে, নতুন করে 4 বছর পরে চাকরির পড়াশোনা শুরু করতে হবে, পড়তে পড়তে আপনার 2 বছর 3 বছর পরে তার চাকরি পেতে হবে। এবার তুমি চিন্তা করো কে আগায়া,
এখন বলতে পারেন যে ভাই সে তো পাবলিকে পড়ছে, আমি তো এনিওয়ে সার্টিফিকেটের মূল্য আলাদা। ভাই যারা বড় বড় চাকরি করতেছে, বুয়েট থেকে পাশ করে বের হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে, তুমি তাদের সাথে যোগাযোগ করো, দেখো কোনো প্রকার পার্থক্য আছে কিনা। হাজার হাজার দাবির ছেলে, আমি একটা কথা সবসময় বলি, আমি কিন্তু ভাই ঢাকা ইউনিভার্সিটিরও না, আমি কিন্তু ভাই বুয়েটেরও না, আমি হচ্ছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিন্তু আমি প্রতিনিয়তই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টের, বড় বড় ইউনিভার্সিটি আছে, কুমিল্লা ইউনিভার্সিটি, সিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির, তাদের আমি ইন্টারভিউ নিয়ে থাকি, আমার অফিসে তারা জবের জন্য আসে। বিশ্বাস করবেন না, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি সকল ছোট ছোট পোস্টের জন্য অ্যাপ্লাই করে। কুমিল্লা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, চিটাগাং ইউনিভার্সিটির স্টুডেন্টরা, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরা কত কত ছোট ছোট ইউনিভার্সিটির অ্যাপ্লাই করে ওরা চাকরির জন্য। সো ভাই তুমি যে জিএসসিতে চান্স না, যে আত্মহত্যা করছো, তোমার মতো গন্ড মূর্খ কেউ আছে ভাই? তুমি একটু চিন্তা করে দেখো তোমার মতো গন্ড মূর্খ কেউ আছে কিনা। এই জন্যই বলি, তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা এবং হচ্ছে ক্যারিয়ারে ফোকাস করা, নট পাবলিক, প্রাইভেট, না তুমি ন্যাশনাল। ভাইয়া জিসি এর ফ্লোচার্ট অ্যালগরিদম হয় না, সবকিছুর ফ্লোচার্ট অ্যালগরিদম হয়। মোহনা, আপনার এই প্রশ্ন শুনে আমার ডাউট হইল, স্পেসিফিক আপনাকে মেনশন করে বলতেছি, মোহনা নামটা সুন্দর করে লিখছি, স্পেলিং মিস্টেক করি নাই তো? সবাই দেখেন, মোহনার প্রশ্ন দ্বারা বোঝা যায় কি সে অ্যালগরিদম কি এটাই বুঝে না, সে ফ্লোচার্ট কি এটাই বুঝে না। এটা তার প্রশ্ন দ্বারাই বোঝা গেল, এটা তার প্রশ্ন করে বোঝা গেল সে অ্যালগরিদম কি এই জিনিসটাই বুঝে না, ফ্লোচার্ট কি এই জিনিসটাই বুঝে না। অ্যালগরিদম হচ্ছে কোনো একটা কাজ স্টেপ বাই সমাধান করা, ফ্লোচার্ট হচ্ছে কোনো একটা কাজ চিত্রের মাধ্যমে বর্ণনা করা। দুনিয়াতে যত কাজ আছে সবকিছুরই কি আছে, অ্যালগরিদম আছে এবং ফ্লোচার্ট আছে। অ্যালগরিদম ফ্লোচার্ট হইয়া পরের স্টেপের কাজ হচ্ছে ভাই সি প্রোগ্রাম। কারণ তুমি তো যখন বড় বড় কাজ করবা, বড় বড় প্রোগ্রাম ডেভেলপ করবা, তুমি তো ডিরেক্ট সি প্রোগ্রামে যেতে পারবা না। প্রথম তোমাকে অ্যালগরিদম নির্ণয় করতে হবে, তারপরে তোমার এটা ফ্লোচার্ট নির্ণয় করতে হবে, তারপরে তুমি ফ্লোচার্ট দেখে দেখে তুমি সি প্রোগ্রাম নির্ণয় করবা। কারণ ফ্লোচার্ট থেকে তুমি বুঝে যাবে আমাকে সি প্রোগ্রামে কি করতে হবে, কি লিখতে হবে। তার মানে যে কোনো একটা কাজের প্রথম স্টেপ কি, তার অ্যালগরিদমটা বুঝা, অ্যালগরিদমটা নির্ণয় করা। সেকেন্ড কাজ ফ্লোচার্ট করা, থার্ড কাজ হচ্ছে সি প্রোগ্রাম করা। ঠিক আছে? রাসেল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি মাত্র কই থেকে আসলেন? ওকে, আমরা পরবর্তীতে চলে যাই। দেখেন আমরা আমাদের কাজে চলে যাই। কয়টা বাজে? 38 বাজে। দেখেন আচ্ছা, 3টা নাম্বারের মধ্যে গসাগু, এটার উপরে আমি খুব ভালোভাবে একটা ক্লাস নিয়ে বুঝাইছিলাম। 3টা নাম্বারের মধ্যে গসাগু আপনি কিভাবে বের করবেন। কয়টা নাম্বার গসাগু? গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে জিসিডি। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই কাজটার জন্য কি করতে হয় এটা আমি কিন্তু আপনাদেরকে গত একটা ক্লাসে খুব ভালোভাবে বুঝে বলছিলাম কিভাবে করতে হবে, গসাগু কিভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে? আচ্ছা আমি দেখাই আপনাদেরকে, একটু দেখাই দিই গসাগু কেমনে বের করবেন। মনে করেন আপনাকে বলল 10, 20, 30, 3টার মধ্যে গসাগু বের করেন। আপনি গসাগুটা কেমনে বের করবেন? 10, 20, 30 এই 3টা নাম্বারের মধ্যে আপনাকে বললো নর্মাল, আপনি ক্লাস 5-এ, ক্লাস 4-এ, ক্লাস 6-এ যেভাবে গসাগু শিখছেন ওই মেথড চিন্তা করেন। এই মেথড চিন্তা করার আপনাদের দরকার নাই, আমি এখানে যে মেথড লিখে রাখছি, আপনি এই মেথড দিয়ে গসাগু বের করার চেষ্টা করেন। 10, 20, 30 আপনি কিভাবে বের করবেন? হ্যাঁ, আপনি বের করবেন যে এমন একটা ফ্যাক্টর নেবেন যেই ফ্যাক্টর কি 3টা দিয়েই ভাগ যায়। সরি, এটা তো লসাগু, আমরা গসাগু পড়তেছি। আমরা গসাগু কেমনে বের করব? যে এমন একটা ফ্যাক্টর নিব যেই ফ্যাক্টর দিয়ে এই প্রত্যেকটা টার্মের মধ্যে ভাগ যাবে। রাইট? দেখেন আমি যদি 10, 10, 20, 30
আমি দেখেন এইগুলোর মধ্যে ছোট নাম্বার কোনটা? ছোট নাম্বার হচ্ছে 10। আমি কি করব, এই ছোট নাম্বার দিয়ে প্রত্যেকটাকে ভাগ দেবো, দেখবো ভাগ যায় কিনা। 10 10-এর মধ্যে ভাগ যাচ্ছে, রেজাল্ট হবে 1। 10 20-এর মধ্যে ভাগ যাচ্ছে, রেজাল্ট হবে 2। 10 30-এর মধ্যে ভাগ যাবে, রেজাল্ট কত হবে? 3। ঠিক আছে, তার মানে যেই সংখ্যাটা দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যাবে এটা হচ্ছে তার গসাগু। এখন কথা হচ্ছে ভাই, এইখানে তো 5 দিয়েও প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যাবে। দেখেন 5 দিয়ে যদি ভাগ দেন রেজাল্ট কত হবে? 2। 5 দিয়ে ভাগ দিলে কত হবে? 4। 5 দিয়ে ভাগ দিলে কত হবে? 6। তার মানে 5 দিয়ে সবগুলা দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমি কোনটা নিব? এখন আনসার হইতে পারে যে ভাই আরেকটু ভালোভাবে বুঝাই। আমার 3টা সংখ্যা 10 20 30। প্রথম শর্ত হচ্ছে এই 3টা সংখ্যার মধ্যে যে সবচেয়ে ছোট নাম্বার থাকবে সেই সংখ্যাতে সবগুলা সংখ্যাকে ভাগ করব, যেই সংখ্যাটা আসে এটাই হচ্ছে আমার গসাগু। এখন আপনি দেখেন এই 3টা সংখ্যার মধ্যে কিন্তু 10 দিয়েও ভাগ যাবে, 3টার মধ্যে কিন্তু 10 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 5 যাবে, আবার 2 দিয়ে যাবে। সবগুলোর মধ্যে দেখেন 10 দিয়ে যদি 10-এর ভাগ দেন ভাগ যাবে, 20 দিয়েও যাবে, 30 দিয়েও যাবে। 5 দিয়ে দেখেন 3টার মধ্যেই যাবে, 2 দিয়ে ভাগ দিয়ে দেখেন 3টার মধ্যেই যাবে। তাহলে আমার কথা হচ্ছে তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে যে এই 3টার মধ্যে সবচেয়ে বড় নাম্বার যে এ হচ্ছে আনসার। তাহলে আমি এটা সি প্রোগ্রামে কেমনে বের করব? সি প্রোগ্রামে বের করব হচ্ছে আমার 1 নাম্বার স্টেপের কাজ হচ্ছে এই 3টা সংখ্যার মধ্যে কে ছোট নাম্বার এটা আমি খুঁজে বের করব। আর 2 নাম্বার স্টেপের কাজ হচ্ছে ছোট নাম্বার খুঁজে বের করে ফেললাম। নাম্বার স্টেপের কাজ হচ্ছে এই ছোট নাম্বার থেকে লুপ চালাবো এবং লুপটা চলবে হচ্ছে লুপটা চলবে হচ্ছে 1 পর্যন্ত। কারণ আমার 10 থেকে 1 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা আমার গসাগু বা হচ্ছে জিসিডি হয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো কিছুতে ভাগ না যায় 1 দিয়ে কিন্তু সবগুলোর মধ্যে ভাগ যাবে। এটা হচ্ছে 2 নাম্বার স্টেপের কাজ। 3 নাম্বার স্টেপের কাজ হচ্ছে আমার এই ছোট নাম্বার দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা। যখন প্রতিটা সংখ্যাকে এই ছোট নাম্বার দিয়ে ভাগ যাবে ওই সংখ্যাটাই হচ্ছে আমার জিসিডি। আপনারা এখন একটু প্র্যাকটিক্যালি আসেন, একটু প্র্যাকটিক্যালি দেখাই। আমি 3টা সংখ্যা নিলাম, মনে করেন এ বি সি। এই 3টা সংখ্যার মধ্যে আমি জিসিডি বের করব। ইউজারের কাছ থেকে 3টা সংখ্যা আমি স্ক্যান করে নিয়ে নিলাম। এবার আমার কাজ হচ্ছে কাজটা করা। দেখেন আমার প্রথম কাজ হচ্ছে ছোট নাম্বার খুঁজে বের করা। দেখেন ছোট নাম্বার খুঁজে বের করছি, বলছি যদি এ বি এর চেয়ে ছোট হয়, এ যদি সি এর চেয়েও ছোট হয়, তাহলে আমি বলতে পারি এ হচ্ছে ছোট নাম্বার। যদি এ ছোট না হয় তাহলে আমি চেক দিব, বি যদি এ এর চেয়ে ছোট হয়, বি যদি সি এর চেয়েও ছোট হয় তাহলে বি হচ্ছে ছোট নাম্বার, অন্যথায় সি হচ্ছে ছোট নাম্বার। আমি তাহলে ছোট নাম্বারটা পেয়ে গেলাম। এই যে এতটুকু কাজের মাধ্যমে আমি ছোট নাম্বার খুঁজে বের করে ফেললাম। তার মানে আমার 1 নাম্বার স্টেপের কাজ শেষ। 1 নাম্বার স্টেপের কাজ ছিল ছোট নাম্বার খুঁজে বের করা। 1 নাম্বার স্টেপের কাজ শেষ। এবার আসেন 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপের কাজ কি? লুপ চালানো, এবং লুপটা চলবে হচ্ছে 1 পর্যন্ত। এই যে আমি লুপ চালালাম কত থেকে? ছোট নাম্বার থেকে। লুপটা কত পর্যন্ত চালাইলাম? 1 পর্যন্ত চালাইলাম, আর প্রতিবার 1 করে কমাইতে লাগলাম। 3 নাম্বার স্টেপের কাজ কি? যে প্রত্যেকটা সংখ্যাকে এই ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। আমার 3টা সংখ্যা কি কি ছিল? একটা এ, একটা বি আর একটা সি। এই 3টা সংখ্যারই দেখেন ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি। এই যে ছোট সংখ্যা কত? আই। ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি। যখনই এই 3টা সংখ্যার মধ্যে ভাগ যাবে তখনই আমি কি করব? জিসিডি কে, এই আই ভেরিয়েবলকে জিসিডি তে রেখে দিব, আর এইখানে আমার কি প্রোগ্রামটাকে ব্রেক করে দিব, ফাইনাল জিসিডির মানটা প্রিন্ট করে দিব। আমি এটা একটু আপনাদেরকে নোটপ্যাডে বুঝিয়ে দিই, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ভালোভাবে দেখেন জিসিডিটা। নাম্বার 1 স্টেপের কাজ হচ্ছে ছোট নাম্বার খুঁজে বের করা। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1 স্টেপের কাজ, ছোট নাম্বার খুঁজে বের করা। ঠিক আছে। 2 নাম্বার স্টেপের কাজ হচ্ছে লুপ চালানো, এবং লুপটা চলবে হচ্ছে ছোট নাম্বার থেকে 1 পর্যন্ত। 3 নাম্বার স্টেপের কাজ হচ্ছে যে কটা সংখ্যা থাকবে এই প্রত্যেকটা সংখ্যাকে এই ছোট সংখ্যা দিয়ে ভাগ করা। এই যে 3টা স্টেপের কাজ। দেখেন আমরা তাহলে কাজ করি। প্রথম কাজ কি? ছোট নাম্বার খুঁজে বের করা। আমার মনে করেন এই হচ্ছে 3টা নাম্বার এ বি সি। এই 3টা নাম্বারের মধ্যে আমি ছোট নাম্বার কিভাবে খুঁজে বের করব? কন্ডিশন দিব, যদি এ বি এর চেয়ে ছোট হয় এবং এ যদি সি এর চেয়ে ছোট হয় তাহলে আমি বলে দিতে পারবো এ কি ছোট নাম্বার।
আমি এক্স নামে আরেকটা ভেরিয়েবলে কি করব, এই ছোট নাম্বারটা রেখে দিব। যদি আমার এ ছোট নাম্বার না হয় তাহলে আমি অ্যানাদার কন্ডিশন ইউজ করব, এলস ইফ যদি বি ছোট হয় এর চেয়ে এবং বি ছোট হয় সি এর চেয়ে, তাহলে আমি বলে দিব বি হচ্ছে ছোট নাম্বার। বি যদি ছোট নাম্বার না হয় তাহলে এলস এ আর কন্ডিশন দেওয়ার দরকার নাই, তাহলে আমি ইজিলি বলে দিব সি হচ্ছে ছোট নাম্বার। এই কাজের মাধ্যমে আমি ছোট নাম্বারটা পেয়ে গেলাম এবং আমি ছোট নাম্বারটা কোথায় রাখলাম, এক্স এ রাখলাম। ছোট নাম্বার কোথায় রাখলাম, এক্স ভেরিয়েবলে রাখলাম। এবার আমার কাজ হচ্ছে 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপে কি লুপ চালাইতে হবে এবং লুপ চলবে কত পর্যন্ত, লুপ চলবে হচ্ছে 1 পর্যন্ত। এই যে আমি লুপ চালাইলাম, লুপটা চলবে কত থেকে, ছোট নাম্বার থেকে। ছোট নাম্বার কত, এক্স। কত পর্যন্ত চলবে লুপটা, লুপটা চলবে হচ্ছে 1 পর্যন্ত। হ্যাঁ, এটা কি সত্য কন্ডিশন, এক বড় হইতে হবে না, কন্ডিশনটা এরকম হবে এক্স। ঠিক আছে, এক্স এর মান কত, এক্স এর মান মনে করি 10, তাহলে 1 এর চেয়ে 10 বড়, তার মানে কন্ডিশন সত্য। তারপরে 1 বেড়ে কত 9 হবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, এক এক করে প্রতিবার কমতে থাকবে। আর প্রতিবার কি হইতে থাকবে, প্রতিবার কন্ডিশন চেক দিব। এই যে আমার প্রথম নাম্বার আছে, এই নাম্বারকে আমি কি করব, এই ছোট নাম্বার দিয়ে ভাগ করব। ছোট নাম্বার কি ছিল আমার এক্স, এক্স কে আমি কোথায় রাখছি, আই এ রাখছি, আই দিয়ে ভাগ করব যদি ভাগশেষ 0 আসে। এবং পরবর্তীতে বি কে ভাগ করব, বি কে ভাগ করে দেখব সেম ছোট নাম্বার দিয়ে সে 0 আসে কিনা, এবং সেম ভাবে সি কেও ভাগ করব, দেখব 0 আসে কিনা। যদি 0 আসে, প্রতিটার মধ্যে ভাগ যায়, তাহলে আমি কি করব, জিসিডি নামে আরেকটা ভেরিয়েবল নিব। এই জিসিডি নামে ভেরিয়েবলে এই আই ভেরিয়েবলটাকে রেখে দিব। ফাইনালি আমি কি করব, এই জিসিডি ভেরিয়েবলের মানটাকে প্রিন্ট করে দিব। আর যখন আমি এটা পেয়ে যাব, তখন আমি এখানে কি একটা কিওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে ব্রেক। ব্রেক কিওয়ার্ডের কাজ হচ্ছে আমি যখনই আমার মেইন কাজটা পেয়ে যাব, তখন এখানে আমি ব্রেক করে বের হয়ে যাব। মনে করেন আমি 5, 6, 7 এই তিনটা সংখ্যার মধ্যে আমি গসাগু বের করব। মনে করেন 5, 6, 7 এর গসাগু কত, এটা আমি বের করব। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আমার ছোট নাম্বার খুঁজে বের করা। এই 5, 6, 7 এর মধ্যে ছোট নাম্বারকে, ছোট নাম্বার হচ্ছে 5। রাইট, আমি ছোট নাম্বার পেয়ে গেলাম। তার মানে এখন 2 নাম্বার কাজে লুপ চালাবো। লুপ চলবে হচ্ছে 5 থেকে, লুপ কত পর্যন্ত চলবে, 5 থেকে 1 পর্যন্ত। রাইট, লুপ চালানোর পরে কাজ কি, প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা। কার দিয়ে ভাগ করব, ছোট নাম্বার দিয়ে ভাগ করব। নাকি কি আছে 5, দেখেন তো 5 কি 5 এর মধ্যে ভাগ যায়, হ্যাঁ ভাগ যায়। 5 কি 6 এর মধ্যে ভাগ যায়, না। আমার কন্ডিশন কি, সবগুলোর মধ্যে ভাগ যাইতে হবে। 5, 6 এর মধ্যে ভাগ যায় না, তার মানে কি 5 আনসার হবে না। তারপরে 5 এর মান 1 কমে 4 হবে। এবার দেখবো 4 দিয়ে সবগুলোতে ভাগ যায় কিনা। 4 দিয়ে কি ভাগ যায় না, 4 দিয়েও ভাগ যায় কিনা। পরে 4 এর মান 1 কমে 3 হয়ে যাবে। পরে দেখবো 3 দিয়ে সবগুলোতে ভাগ যায় কিনা। 3 দিয়েও ভাগ যায় না, 2 দিয়েও ভাগ যায় না। তারপরে এরকম ভাবে লুপটা 1 পর্যন্ত চলবে। 1 দিয়ে সবগুলোতে ভাগ যায়, তার মানে 5, 6 আর 7 এদের গসাগু কত হবে, গসাগু হবে হচ্ছে 1। এইভাবে আমরা গসাগু বের করি। না, এটা না দিলে হবে না, না দিলে তো লুপ চলতেই থাকবে। আপনি যখন আনসার পেয়ে যাবেন, তখন তো আর আপনার লুপ চালানো দরকার নাই। আপনি যখনই আনসার পেয়ে যাবেন, তখন তো আপনার আর লুপ চালানো দরকার নাই। আপনি তো এখানে ব্রেক কিওয়ার্ড না দেন, তাহলে কি লুপ চলতেই থাকবে, লুপ চলতেই থাকবে। কত পর্যন্ত চলবে, এই যে 1 পর্যন্ত চলবে। আমার তো 1 পর্যন্ত চালানো দরকার নাই। মনে করেন আপনি 10, 20, 30 এই তিনটা সংখ্যার মধ্যে আপনি গসাগু খুঁজতেছেন। ছোট নাম্বার কত, 10। তার মানে লুপ চলবে কত থেকে, 10 থেকে। আপনি 10 থেকে লুপ চালাইলেন, ভালো কথা। হ্যাঁ, আপনি প্রথমবারেই কিন্তু আপনি আনসার পাওয়া যাবেন। পরবর্তীতে কিন্তু আপনার এই লুপটা চালানো দরকার নাই। আপনি ব্রেক দিয়ে বের হয়ে যাবেন যখন আপনার আনসার পেয়ে যাবেন। যদি আপনার আনসার না পান, সেই ক্ষেত্রে পরে 9 দিয়ে চেক দিবেন, পরে 8 দিয়ে চেক দিবেন, পরে 7 দিয়ে চেক দিবেন, পরে 6 দিয়ে চেক দিবেন। যখনই আপনি আনসার পেয়ে যাবেন, তখন আপনি ব্রেক দিয়ে বের হয়ে চলে যাবেন। আপনি যদি ব্রেক না দেন, তাহলে কিন্তু এরকম ভাবে লুপ চলতেই থাকবে 1 পর্যন্ত। 10, 9, 8, 7, 6, 5 এরকম 1 পর্যন্ত লুপ চলতেই থাকবে। আমার তো লুপ চালানো দরকার নাই, কারণ আমার আনসার পেয়ে গেছি। আচ্ছা, জিসিডি এলসিএম এর উপরে আমার একটা রেকর্ড ক্লাস আছে পেজে। আপনারা একটু কষ্ট করে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। হ্যাঁ, পেজে একটা জিসিডি এলসিএম এর উপরে সুন্দর রেকর্ড ক্লাস আছে, একটু কষ্ট করে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। আপনারা রেকর্ড ক্লাসটা একটু দেখে নেবেন, যারা জিসিডি এলসিএম বুঝবেন না এখানে।
যারা এইখানে বুঝবেন না জিসিডি এলসিএম তারা একটু কষ্ট করে জিসিডি এলসিএম এর উপরে একটু আমাদের প্লে উইথ আইসিটি পেজে একটু স্ক্রল করলে আপনারা রেকর্ড ক্লাসটা পেয়ে যাবেন। ওই রেকর্ড ক্লাসটা দেখে নিলে আমি আশা করছি আপনারা বুঝে যাবেন জিসিডি কি এলসিএম কি। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কালকে থেকে কিন্তু আমাদের ইয়া শুরু হবে, আমি রুটিনটা দিয়ে দিব, কোন দিন কোন বোর্ড পড়াবো, কোন দিন কোন মডেল পড়াবো, আমি এটা আপনাদেরকে রুটিন করে দিয়ে দিব, আর পরীক্ষা রুটিনও দিয়ে দিব। ভাই আপনি প্রচুর ঘামছেন, হ্যাঁ আমি ভাই প্রচুর ঘামছি, তো আমার ঘামটা যদি আপনাদের কাজে লাগে, আমার এই পরিশ্রমটা যদি আপনারা যেদিন রেজাল্ট দিবে ওই দিন যদি আমি শুনি যে আপনারা এ প্লাস পেয়েছেন, আপনারা এটা জানেন তো যে আপনারা যদি ভালো করেন সবার আগে খুশি হবে আপনাদের মা বাবা, মানে হচ্ছে আপনার পরিবার, এবং সেকেন্ডলি যার ভালো লাগবে সে হচ্ছে আপনাকে যে পড়াইছে, মানে আপনার টিউটর, আপনাকে যে পড়াইছে। এটা আপনি যদি কোনো সময় টিউটর হন, আপনি যদি আপনার ছোট ভাই বোনকে কখনো পড়ায় থাকেন, সে যদি রেজাল্ট ভালো করে, আপনি দেখবেন আপনার কাছে কতটা আনন্দ লাগে। এই যে আমার ঘামটা দেখতেছেন না, তখন টু বি অনেস্ট এই ঘামটার ঘাম মনে হবে না যদি আপনারা সকলে ভালো একটা রেজাল্ট করেন, কিন্তু আপনারা যদি খারাপ রেজাল্ট করেন তখন মনে হবে যে এই ঘামটা আসলে কোথায় গেল, তখন মনে হবে। সো সকলে আমি বলবো যে মা বাবার ঘামের প্রতি একটু সুনজর দিবেন, টিউটরদের ঘামের প্রতি সুনজর দিবেন, এবং নিজের ঘাম তো আছেই, ঠিক আছে। সাকসেস আসতে বাধ্য, সাকসেস আসবেই, না আসলে টেনে নিয়ে আসবো, আপনারা শুধু গাইডগুলা ফলো করে যান, তাহলেই হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।